Regarding the treatment options of intestinal obstruction, as we know that obstruction may be in the small bowel and may be in large bowel. Management প্রোটোকলের ভিতরে একটু ডিফারেন্স আছে. For the small bowel obstruction, usually we do conservative treatment first. Then, if it is not relieved after giving conservative treatment, then we have to do laparotomy, and after laparotomy we have to release the obstructed side, and if we found that the obstructed area is healthy, then it is complete, and if found that is unhealthy, then we should to need a resection and end-to-end anastomosis. But in case of large gut, procedure is almost same but have got some different strategies. সেটা কেমন? All patients require adequate resuscitation, prophylactic antibiotics, and consenting and marking of the potential stroma formation. সেখানে কি হচ্ছে যে যখন একটা লার্জ বাওয়েল অবস্ট্রাকশন হচ্ছে, যেহেতু আমরা জানি যে ভিরুলেন্ট অর্গানিজম লার্জ বাওয়েলের ভিতরে থাকে বেশি, লার্জ বাওয়েলে যখন ভিরুলেন্ট অর্গানিজম থাকে, তো সেই জন্য আমাদেরকে ট্রিটমেন্ট যখনই আমরা স্টার্ট করি, এডিকুয়েট রিসাসিটেশন ইজ এ নেসেসিটি। তারপরে হচ্ছে কি প্রোফাইল্যাকটিক অ্যান্টিবায়োটিক লাগবে। আমরা গাটকে হ্যান্ডেল করলে তখন ওই অর্গানিজমগুলো মাল্টিপ্লিকেশন হয় বেশি এবং ওরা মানে ডিসিমিনেটেড হয়ে যায়, ব্লাড সার্কুলেশনে চলে আসে। দ্যাট ইজ হোয়াই আমাদের একটা প্রোফাইল্যাকটিক অ্যান্টিবায়োটিক, ব্রড স্পেকট্রাম প্রোফাইল্যাকটিক অ্যান্টিবায়োটিক ইজ এ নেসেসিটি। তারপরে হচ্ছে কি লার্জ গাট যখন আমরা অপারেশনে যাব, আমরা ধরেই নিতে হবে যে এখানে কিছু গাট আনভায়াবল হয়ে গেছে। যখন আমরা লার্জ বাওয়েল হ্যান্ডেল করতে যাব অবস্ট্রাক্টেড কেস হিসাবে, তখন ধরে নিতে হবে উই মে নিড সাম রিসেকশন, বাট ইন কেস অফ স্মল গাট উই ডু রিসেকশন অ্যান্ড এন্ড টু এন্ড অ্যানাস্টোমোসিস, বাট ইন কেস অফ লার্জ গাট ইট ইজ ইউজুয়ালি নট পসিবল। সো সেক্ষেত্রে আমরা প্রাথমিকভাবে কি করি, একটা যখন অপারেশনে যাওয়ার আগে আমরা একটা সাইড চুজ করে রেখে দেই যে এখানে একটা স্ট্রমা করে দিব। ডু ইউ নো হোয়াট ইজ স্ট্রমা? ইন্টেস্টিনাল ওপেনিং আমরা প্যারাইটাল ওয়ালে করে দেই, যেখান থেকে গাট কন্টেন্টগুলো বেরিয়ে আসবে। এটাকে আমরা স্ট্রমা বলে থাকি, ইট ইজ স্ট্রমা। তাহলে এর একটা প্ল্যান তোমাকে করে রাখতে হবে যে ইফ উই নিড কলোস্টমি, দেন আই উইল ডু ইট ইন দ্য লেফট সাইড। ইফ উই নিড আইলোস্টমি, দেন উইল ডু ইট ইন রাইট সাইড। এবং এই জিনিসগুলো পেশেন্টের সাথে, পেশেন্টের পার্টির সাথে কাউন্সিলিং করে নিতে হবে বিফোর গোয়িং টু ডু সার্জারি। দেন অ্যাট অপারেশন, এরপরে তুমি এই কাজগুলো করলে তাকে তুমি রিসাসিটেশন করেছো, ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক প্রোফিলাক্সিস দিয়েছো এবং তাকে স্ট্রমা করার জায়গাটা সিলেক্ট করে নিয়ে কাউন্সিলিং করে নিয়েছো। দেন ইউ গো ফর সার্জারি। অ্যাট অপারেশন ফুল ল্যাপারোটমি শুড বি পারফর্মড। লিভার শুড বি পালপেটেড ফর মেটাস্টেসিস। যখনই আমরা অ্যাবডোমেনটা ওপেন করলাম, তখন আমাদেরকে অবভিয়াসলি দেখতে হবে লিভারের ভিতরে কোনো মেটাস্টেসিস বা অন্য কোনো লেশন আছে কিনা। কোলন শুড বি ইন্সপেক্টেড ফর সিনকোনিয়াস টিউমার্স। আমাদের হটেভার দি প্যাথোলজি, বাট এই জিনিসগুলো করতে হবে, লিভারকে এক্সামিন করে নিতে হবে যে কোনো মেটাস্টেসিস আছে কিনা, এবং কোলনে দেখতে হবে কোনো সিনকোনিয়াস টিউমার আছে কিনা। আচ্ছা, এবার অ্যাপ্রোপ্রিয়েট অপারেশন ইনক্লুডস, কোলনে আমরা লার্জ গাটে কী কী অপারেশন করতে পারি। রাইট সাইডের লেশন যদি হয়ে থাকে, যদি রাইট কোলনে কোনো মানে অবস্ট্রাকটিভ লেশন হয়ে থাকে, উই হ্যাভ টু পারফর্ম রাইট হেমিকোলেক্টমি। রাইট হেমিকোলেক্টমি। যদি ট্রান্সভার্স কোলনে কোনো লেশন হয়ে থাকে, তাহলে আমরা করি এক্সটেন্ডেড রাইট হেমিকোলেক্টমি। আর যদি লেফট সাইডে হয়ে থাকে, তাহলে লেফট সাইডে তোমার যদি লেফট সাইডে কোলনে হয়ে থাকে, ভেরিয়াস অপশন আছে। একটা হতে পারে কোলোস্টমি করে রাখা যেতে পারে, আবার তোমার দেখা যেতে পারে কোলোরেক্টাল অ্যানাস্টোমোসিস করা যেতে পারে। এখানে ভ্যারাইটিস অপশন আছে। এই জন্য আমরা বলে রেখেছি যে লেফট সাইডে যদি লেশন হয়ে থাকে, দেয়ার ইজ ভ্যারাইটিস অপশন। তো সেগুলো কি আমরা উইল রিড ইন ল্যাটার অন। আমরা এখানে অপারেশনটা 3টে স্টেজে করতে পারি লাস্ট গাটে, 3 স্টেজ, 2 স্টেজ অ্যান্ড 1 স্টেজ। 3 স্টেজ প্রসিডিউরটা কি? ডিফাংশনিং কলোস্টমি, রিসেকশন অ্যান্ড অ্যানাস্টোমোসিস অ্যান্ড ক্লোজার অফ কলোস্টমি। এটা হলো 3টা স্টেজ। তো ডিফাংশনিং কলোস্টমি বলতে আমরা কি বুঝি? একটা বাইপাস করে দেওয়া হয়েছে, সেই বাইপাসতে হচ্ছে এবং সেখানে ডিফাংশন করে রাখা হয়েছে কোলনটাকে। ঠিক আছে, কোলনটাকে ডিফাংশন করে রাখা হয়েছে যাতে করে স্টুলটা ওর বাইরে আর না যায়,
ফরওয়ার্ড না করে, বাট এই জন্য এটাকে বলা হচ্ছে ডিফাংশনিং কলোস্টমি। আরেকটা হচ্ছে কি রিসেকশন অ্যানাস্টোমোসিস, আরেকটা হলো ক্লোজার অফ দি কলোস্টমি, যে লাস্ট স্টেজে ক্লোজ করে দিতে হবে আবার কলোস্টমিটা। 2 স্টেজ প্রসিডিওরটা কি? হার্টম্যানস প্রসিডিওর একটা নাম আছে, আরেকটা আছে ক্লোজার অফ কলোস্টমি। 1 স্টেজ প্রসিডিওরটা কি? রিসেকশন অন টেবিল ল্যাভেজ অ্যান্ড প্রাইমারি অ্যানাস্টোমোসিস। যে আমরা দেখলাম যে গাটের একটা অংশ ড্যামেজ হয়ে গেছে, ওটাকে আমরা রিসেকশন করলাম এবং অন টেবিল গাটের যে এন্ড মানে ল্যাভেজ দিলাম আমরা, গাটের 2 এন্ড দিয়ে প্রক্সিমাল অ্যান্ড ডিস্টাল এন্ড দিয়ে ল্যাভেজ দিয়ে ওটাকে স্টুল ফ্রি করে নিলাম, ব্যাকটেরিয়া ফ্রি করে নিলাম, নিয়ে আবার এন্ড টু এন্ড অ্যানাস্টোমোসিস করে দিলাম। 3 স্টেজ প্রসিডিওর উইথ ইনভলভ 3 অপারেশনস associated with prolonged total hospital stay. Transverse loop colostomy can be difficult to manage. With 2-stage procedure, only 60% of stomas are ever reversed. With 1-stage procedure, stoma is avoided. যদি আমরা 1-stage procedure করি তাহলে আমাদের কিছু বেনিফিট আছে। বেনিফিট হলো কি আমরা স্টমা করলাম না, স্টমাটাকে আবার অপারেশন করে রিভার্স করার দরকার নেই, বাট ইট ইজ অলওয়েজ রিস্কি। প্রাইমারি ক্লোজারটা যদি ফেল করে তাহলে তো লাইফ এন্ডেঞ্জার। তো অনেক ক্ষেত্রে আমরা যদি প্রিপারেশন নিয়ে করতে পারি তাহলে 1 স্টেজ প্রসিডিওর ইজ ফাইন, আর তা না হলে হার্টম্যান প্রসিডিওর ইজ দি অপশন। হার্টম্যান প্রসিডিওরটা কি জিনিস? হার্টম্যানস প্রসিডিওর হচ্ছে তুমি লেফট কোলন, দ্যাট ইজ পেলভিক কোলনটাকে তুমি করলে, পেলভিক কোলনটাকে তুমি সোজা কলোস্টমি করে রাখলে, পেলভিক কোলনটাকে কলোস্টমি করে রিমেইনিং যে কোলনটাকে আছে ওটা ক্লোজ করে রেখে দিলে, ডিফাংশন করে রেখে দিলে, ওটা তখন ফাংশন করলো না। সিগময়েড কোলনের কিছু অংশটাকে তুমি, প্রক্সিমাল অংশটাকে তুমি এখানে লেফট আইল্যাক ফুসাতে কলোস্টমি উন করে রেখে দিলে, স্টুল যা আসছে এখান দিয়ে পাস করে যাচ্ছে। সিগময়েড কোলনের ডিস্টাল অংশ, রেকটাম, অ্যানাল কানাল, এটাকে ফাংশনলেস হয়ে রেখে দেওয়া হয়েছে। এটা হলো হার্টম্যান প্রসিডিওর। এবং কেন আইডিয়াটা রেখে দেওয়া হয়েছে? যে আমরা হয়তো ওই সময় অপারেশনের টাইমে অনেক ইনফেকশান ছিল অথবা কন্টামিনেশন ছিল, দ্যাট ইজ হোয়াই আমরা এইভাবে করে লাইফ সেভ করেছি। এবং এরপরে 3 to 4 মান্থস পরে যে যখন পেশেন্ট স্টেবল হয়ে গেল তখন আবার আমরা তাকে আগের থেকে গার্ড প্রিপারেশন করে আমরা ফার্দার অপারেশন করে তখন যেখানে এই স্টোমাটা ক্লোজ করে ভিতরে নিলাম এবং যেখানে ডিস্টাল সিগময়েড যেখানে আমরা ক্লোজ করে রেখেছি ওইটাকে ওপেন করে দুটো এন্ড টু এন্ড অ্যানাস্টোমোসিস করে দিলাম। ঠিক আছে, জায়গাটা ক্লিয়ার হয়েছে? হয়তো সিগময়েড কোলনের কিছু অংশ ড্যামেজ হয়েছে, ওটাকে আমরা এক্সিশন করে দিলাম, দিয়ে সিগময়েড কোলনের প্রক্সিমাল অংশটুকুকে কলোস্টমি করে দিয়েছি, আর ডিস্টাল যে পোর্শনটা আছে ওটাকে ক্লোজ করে রেখে দিয়েছি, ডিফাংশনিং কলোস্টমি হয়ে গেল। এটা হলো হার্টম্যান প্রসিডিওর। এবং 3 to 4 মান্থস পরে এসে আবার আমরা এটাকে রিঅ্যানাস্টোমোসিস করে দিলাম। ঠিক আছে, মাঝখানে লার্জ গাটের একটা অংশ আমরা লস করে দিয়েছি, যেটা ড্যামেজ ছিল এটাকে লস হয়ে গেছে। এটা হলো হার্টম্যান প্রসিডিওর। নাও কমপ্লিকেশনস অ্যাসোসিয়েটেড উইথ ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন রিপেয়ার। সেখানে কি কি কমপ্লিকেশন হতে পারে? ইট ইনক্লুডস এক্সেসিভ ব্লিডিং হতে পারে, ইনফেকশন হতে পারে, ফরমেশন অফ অ্যাবসেস হতে পারে, লিকেজ অফ স্টুল ফ্রম অ্যানাস্টোমেটিক সাইড হতে পারে, অ্যাডিশন হতে পারে, প্যারালাইটিক আইলিয়াস হতে পারে এবং রিঅকারেন্স অফ দি অবস্ট্রাকশন হতে পারে। তাহলে এতগুলো সমস্যা আমাদের আসতে পারে। তাহলে প্রথমে কি হচ্ছে? এক্সেসিভ ব্লিডিং হতে পারে, ইনফেকশন হতে পারে, অ্যাবসেস ফরমেশন হতে পারে, অ্যাডিশন হতে পারে, প্যারালাইটিক আইলিয়াস হতে পারে, আবার রিঅকারেন্স অফ দি অবস্ট্রাকশন হতে পারে। ঠিক আছে, নাও প্যারালাইটিক আইলিয়াস, আমাদের ইন্টেস্টাইনের ভিতরে সবসময় পেরিস্টালটিক ওয়েভ আছে, পেরিস্টালটিক অ্যাক্টিভিটি চালু আছে। তো যদি কোনো কারণে এই পেরিস্টালটিক অ্যাক্টিভিটিটা স্টপ হয়ে যায় তখন কি হবে? ওটা একদম ফাংশনলেস অবস্থায় পড়ে থাকবে। আমাদের ইন্টেস্টিনাল কন্টেন্ট ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার প্লেসে প্রপালস করে ডিউ টু দিস পেরিস্টালসিস। তো যদি পেরিস্টালসিসটা কোনো, এই পেরিস্টালসিস ইজ রেগুলেটেড বাই নার্ভাস কন্ট্রোল কিন্তু এটা, তাই তো? তো এই নার্ভাস কন্ট্রোলটা কোনো কারণে যে লস হয়ে যায় তাহলে ইন্টেস্টাইনটা একদম ফ্লাসিড হয়ে পড়ে থাকবে। ও এটা জাস্ট লাইক এ টিউব। তখন কি হচ্ছে? ওর ভিতরে যে কোনো কন্টেন্টগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় পাস করতে পারছে না। এই সিচুয়েশনটাকে আমরা বলি প্যারালাইটিক আইলিয়াস।
ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন যদি হয় তাহলেও যেমন এক জায়গা থেকে আরেক জায়গায় কোনো কন্টেন্ট পাস করতে পারে না ডিউ টু মেকানিক্যাল ব্যারিয়ার, বাট এখানেও প্যারালাইটিক আইলিয়াস হলে কন্টেন্টটা এক জায়গা থেকে আরেক জায়গায় পাস করতে পারছে না উইদাউট মেকানিক্যাল ব্যারিয়ার। It is due to the loss of the peristalsis. So this condition is called paralytic ileus. It is a state in which there is a failure of transmission of peristaltic waves to neuromuscular failure. Varieties factors is responsible for this paralytic ileus. One thing is this, post-operative period এটা হতে পারে যদি তুমি অপারেশনের সময় গার্ডকে তুমি তো নাড়াচাড়া করেছো, গার্ড খুব সেন্সিটিভ থিং, এই যে তুমি যে নাড়াচাড়া করেছো ও সাডেনলি ওর অ্যাক্টিভিটি সব স্টপ করে দিবে। আমরা যখন ভালো কাজের জন্য অপারেশন করেছি কিন্তু গার্ডকে হ্যান্ডেল করতে হয়েছে, এক পাশে সরে এক পাশে দিতে হয়েছে, কেউ জায়গাটাকে ধুয়ে মুছে পরিষ্কার করতে হয়েছে। এরপরে যখন আমরা অপারেশন ক্লোজ করলাম তখন দেয়ার ডেভেলপস প্যারালাইটিক আইলিয়াস, ও তখন সাডেনলি ওটা ফাংশন স্টপ করে বসে থাকবে ফর সাম টাইম, দেয়ার আফটার আবার পেরিস্টালসিস ফিরে আসে। দ্যাট ইজ ওয়াই দেখবা যে আমরা ইন্টেস্টাইনাল কোনো অবস্ট্রাকশন অপারেশন করলে পোস্ট অপারেটিভ পিরিয়ডে ইমিডিয়েটলি আমরা ডায়েট দেই না, এটা নিশ্চয়ই খেয়াল করে দেখেছো। এই ডিউ টু দিস রিজন প্যারালাইটিক আইলিয়াসের জন্যে আমরা বারবার আসি পেটে স্টেথো দিয়ে অসকালটেট করে দেখি ওয়েদার বাউল সাউন্ড ইজ প্রেজেন্ট অর নট। যদি বাউল সাউন্ড আমরা পেয়ে থাকি এডিকুয়েটলি তাহলে বুঝলাম যে প্যারালাইটিক আইলিয়াস সিচুয়েশন হ্যাজ বিন ওভার, তখনই আমরা পেশেন্টকে অ্যালাউ করি ডায়েটের জন্য। ঠিক আছে, তাহলে অপারেশনের কারণে পোস্ট অপারেটিভ পিরিয়ডে হতে পারে, ইনফেকশন যদি হয় গাট ওয়ালে সেখানেও হতে পারে, আচ্ছা রিফ্লেক্স আইলিয়াস হলে হতে পারে, অ্যান্ড এর সাম মেটাবলিক কজের জন্য প্যারালাইটিক আইলিয়াস হতে পারে। মেটাবলিক কজ মানলে যদি তোমার ইলেকট্রোলাইট ইমব্যালেন্স দ্যাট ইজ পটাশিয়াম ডেফিসিয়েন্সি যদি ঘটে তাহলেও গাটের ভিতরে প্যারালাইটিক আইলিয়াস হয়। তাহলে এই কতগুলো কারণের জন্য আমরা প্যারালাইটিক আইলিয়াস হতে পারে। এবং এর সিমটমটা কি হয়, অ্যাবডোমিনাল ডিস্টেনশন হয়, যেহেতু গাঁটের ভিতরে কোনো মুভমেন্ট নাই সেখানে অ্যাবডোমিনাল ডিস্টেনশন হয়, অ্যাবসেন্স অফ বাউল সাউন্ড অ্যান্ড অ্যাবসোলিউট কনস্টিপেশন, এই তিনটা জিনিস হয়। প্যারালাইটিক আইলিয়াস যদি হয় তাহলে কি আসবে, অ্যাবডোমিনাল ডিস্টেনশন হবে, অ্যাবসেন্স অফ বাউল সাউন্ড হবে অ্যান্ড অ্যাবসোলিউট কনস্টিপেশন হবে, কারণ কোনো কিছুই তো পাস করছে না। ঠিক আছে, এবং এটাকে আমরা আইডেন্টিফাই করি কি করে, যদি প্লেন এক্স রে অ্যাবডোমেন করি এক্ষেত্রে আমরা কি পাবো দেখো, গ্যাস ফিল্ড লুপস অফ ইন্টেস্টাইন উইথ মাল্টিপল ফ্লুইড লেভেলস, ওই একই জিনিস পাবো আমরা, যে অবস্ট্রাকশন হলেও যে ফিচারটা পাবো গ্যাস ফিল্ড লুপস উইথ মাল্টিপল ফ্লুইড লেভেলস, এখানেও আমরা সেইটা পাবো। ঠিক আছে, আমরা ম্যানেজমেন্টটা কি করব প্যারালাইটিক আইলিয়াস ক্ষেত্রে, ম্যানেজমেন্টটা দি সেম থিং, আমরা পেশেন্টকে কনজারভেটিভ ট্রিটমেন্ট দেবো। যখনই তুমি কনজারভেটিভ ট্রিটমেন্ট দিচ্ছ তুমি তাকে কিছুই খেতে দেবে না, এনজি সাকশন দিয়ে স্টমাকে থেকে সিক্রেশনগুলো সব বের করে নেবে। কিছু খেতে দিচ্ছ না তার জন্য তুমি তাকে আইভি ফ্লুইড দেবে যাতে তার নিউট্রিশন, ওয়াটার অ্যান্ড ইলেকট্রোলাইট ব্যালেন্স মেনটেন হয়। আচ্ছা, সেখানে একটা ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক রাখবে, অ্যান্টি আলসার ড্রাগ রাখবে, ভমিটিং থাকলে অ্যান্টিএমিটিক দেবে। এই কয়টা হচ্ছে বেসিক রুল ফর কনজারভেটিভ ট্রিটমেন্ট। তাহলে প্যারালাইটিক আইলিয়াসের ক্ষেত্রেও তুমি ইউ শুড টু অ্যাপ্লাই দি এই কনজারভেটিভ ট্রিটমেন্ট। এরপরে আমাকে সার্চ করতে হবে হোয়াট ইজ দ্য রিজন ফর প্যারালাইটিক আইলিয়াস। যদি আমরা গাট হ্যান্ডেল করার জন্য হয়ে থাকে তাহলে ওয়েট অ্যান্ড সি, টাইমের সাথে সাথে ও চালু হয়ে যাবে। আর যদি কোনো ইনফেকশনের জন্য হয়ে থাকে উই হ্যাভ টু কন্ট্রোল দ্যাট ইনফেকশন। যদি আমাদের ইলেকট্রোলাইট ইমব্যালেন্সের জন্য হয়ে থাকে তাহলে উই হ্যাভ টু কারেক্ট দি ইলেকট্রোলাইট ইমব্যালেন্স। তাহলে এটা হয়ে গেল প্যারালাইটিক আইলিয়াসের ট্রিটমেন্ট। নাও এখানে আরেকটা টার্ম একটু জেনে রাখো, অ্যাকিউট মেজেন্ট্রিক অকুলোশন, এটাও কিন্তু ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন সৃষ্টি করে, অ্যাকিউট মেজেন্ট্রিক অকুলোশন। তাহলে সেটা কি আসছে, অ্যাকিউট ইস্কিমিয়া অফ দি মেজেন্ট্রিক ভেসেলস, কমনলি সুপিরিয়র মেজেন্ট্রিক আর্টারি। আমরা জানি গাটের সাপ্লাইটা আসছে তোমার কি মেজেন্ট্রিক আর্টারি দিয়ে। যদি এই মেজেন্ট্রিক আর্টারিতে কোনো কারণে কোনো ভাস্কুলার ডিজিজের জন্য অকুলোশন হয়ে যায়, তাই যদি সেখানে ব্লাড সাপ্লাই না পৌঁছায় তাহলে তো গাটের অ্যাক্টিভিটি শুড বি স্টপ, এবং সেটাকেও তখন তোমার অবস্ট্রাকশন সৃষ্টি করবে। এটা হচ্ছে নন মেকানিক্যাল, এগুলো কিন্তু মেকানিক্যাল না। তো এই ক্ষেত্রগুলো হলে আমরা খুব রিস্কে পড়ে যাই। সেক্ষেত্রে আমরা যদি দ্রুত অপারেশন করে যেটুকু ভেসেল মানে সাপ্লাই বন্ধ, যেটুকু এরিয়া সাপ্লাই স্টপ হয়ে গেছে ওইটুকু যদি আমরা রিসেকশন করে দিয়ে এন্ড টু এন্ড অ্যানাস্টোমোসিস করতে পারি তাহলে হয়তো পেশেন্ট সারভাইভ করে।
কিন্তু মেইন ট্রাঙ্ক যদি মানে অক্লুড হয়ে যায় তাহলে তো হোপলেস সিচুয়েশন। তাহলে এটা একটু জেনে রাখো, মেজেন্টিক ভাস্কুলার অক্লুশন হলেও আমরা ইট মে ক্রিয়েট এ ফিচার্স লাইক ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন। ঠিক আছে, তাহলে মেকানিক্যাল অবস্ট্রাকশন আর হচ্ছে দ্যাট ইজ ডাইনামিক অ্যাডাইনামিক অবস্ট্রাকশন যেভাবে আমরা পড়ে এসেছি। এবং লাস্টলি এই দুটো টার্ম জানবা যে প্যারালাইটিক আইলিয়াস ইট অলসো কজেস ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন অ্যান্ড অ্যাকিউট মেজেন্ট্রিক অক্লুশন।